নমস্কার বন্ধুরা, আজ আপনাদের শোনাবো আমার নিজের লেখা একটি ভৌতিক গল্প। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, আশা করি আপনাদের সকলের মনোগ্রাহী হবে। আপনারা হয়তো অনেক স্বনামধন্য গল্পকথকের গল্প শুনেছেন, তাঁদের গল্প অবশ্যই আপনার মনোগ্রাহী হয়। বন্ধুরা, আজ যে গল্পটা শোনাবো আপনাদের মনোগ্রাহী হোক তেমনভাবে পরিবেশন করার চেষ্টা করব। গল্প পাঠে যদি ভুল ত্রুটি ধরা পড়ে তাহলে আমার মতো উদীয়মান গল্প পাঠককে নিজ গুণে ক্ষমা করবেন। একটা ছোট্ট লাইকের মধ্য দিয়ে চলুন আজকের গল্পে ডুব দেব। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখনও যদি আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকের গল্প মৃত্যু ফাঁদে গঙ্গাধর। মৃত্যু ফাঁদে গঙ্গাধর, মৃত্যু ফাঁদে গঙ্গাধর। অবরোধের জেরে সুপারফাস্ট ধৌলি এক্সপ্রেস গভীর রাতে জলেশ্বর স্টেশন ধরেছে। অগত্যা এই গভীর রাতে গঙ্গাধরের বাবা রমেনবাবু ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছেন গ্রামের বাড়ির উদ্দেশ্যে। রমেনবাবু কদিন আগে একটা দুঃস্বপ্ন দেখেছিলেন যে তাঁর স্ত্রী অসুস্থ। স্ত্রী অসুস্থ এমন স্বপ্ন দেখে কি মন সুস্থ থাকে? তাই স্ত্রীকে দেখতে শহর থেকে গ্রামে ফেরা। স্টেশন থেকে রমেনবাবুর বাড়ি হাঁটা পথ। রমেনবাবু সাহসী মানুষ বটে, চেনা রাস্তা, তবে স্টেশন থেকে বাড়ি কয়েক মাইল পথ। আগেও বহুবার এমন রাত বিরেতে বাড়ি ফিরেছেন পিতা ও পুত্র, তাই সাহসের সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া। এই পথের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক ভৌতিক ঘটনার সাক্ষী থেকেছেন রমেনবাবু ও তাঁর পুত্র গঙ্গাধর। সেই ঘটনার শুরু থেকে বর্ণনা করার আগে কিছু বিষয়ে আলোকপাত না করলে নয়। বন্ধুরা, ট্রেন থেকে যখন রমেনবাবুরা নামছেন তখন হাতে গোনা কয়েকজন যাত্রী নেমেছেন। সবাই অপরিচিত যে তা নয়। ট্রেনে যাতায়াতের সুবাদে অল্প বিস্তর পরিচয় অনেকের সাথেই রয়েছে। সবাই নিজের নিজের মতো করে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। গভীর রাতে স্টেশনে কাটানোর চেয়ে গুটি গুটি পায়ে বাড়ির পথে এগিয়ে গেলে ভোরবেলায় পৌঁছে যাওয়া যাবে। তাছাড়া সকাল পর্যন্ত অপেক্ষা করে লাভ কি? বাড়ির দিকে তো কোনো বাহন নেই, সেই হেঁটেই যেতে হবে। তখন রোদ উঠবে, এতটা পথ, সারা রাত চোখে ঘুম নেই। চোখে সূর্যের আলো পড়লে চোখ জ্বালা করবে। তাই বাড়ির পথে রওনা দেওয়া বুদ্ধিমানের কাজ। মাঝে মধ্যে রমেনবাবুকে এভাবেই গভীর রাতে বাড়ি ফিরতে হয়। তাই গাঁয়ের গুণিন হারু দাদুকে বলে কয়ে ভূত খেদানোর মন্ত্র শিখে নিয়েছেন। রাত বিরেতে এমন মন্ত্র যদি কেউ পড়ে বা গুণিনের থেকে মন্ত্র নিজের উপর ফুঁকে নিয়ে বাড়ি থেকে বেরোয়, তাহলে তার ধারে কাছে ভূত তো দূর, ভূতের বাবাও ভিড়তে পারবে না। ভূতগুলো দূর থেকে ভয় দেখাবে, কিন্তু ভূতের হাওয়া পর্যন্ত আপনার গায়ে লাগবে না। সেই মন্ত্র ছেলে গঙ্গাধরের গায়ে ও নিজের শরীরে ফুঁকে ব্যাগ কাঁধে নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। বাবা ছেলে দুজন শুনশান পথে হাঁটছেন। এত জ্যোৎস্না যে গ্রামের পথের দূর দূর দেখা যাচ্ছে। স্টেশন পেরোলেই একটা বিশাল মাঠ পড়বে, তারপর খাল, খালের পর একটা গ্রাম, সেই গ্রামের ভিতর দিয়ে কিছুটা পথ যাওয়ার পর আবার একটা শুকনো খাল। অবশ্য এই খালের উপর একটা কাঠের সাঁকো রয়েছে, সেটাও ভাঙাচোরা। দিনের বেলা অতি সাবধানে সাঁকো ব্যবহার করতে হয়, নচেত সোজা নিচে। সেই সাঁকো পার করলেই একটা বড় বটগাছ পড়ে। বটগাছের তলা দিয়ে একটা মেঠো পথ রয়েছে। ওই বটগাছ পেরোলে আবার একটা মাঠ পড়ে।
সেই মাঠের মাঝখানে দুটো শ্মশান রয়েছে, একটা উচ্চ জাতের হিন্দুদের আর একটা নিচ জনগোষ্ঠীর। দুই শ্মশানের মাঝ দিয়ে একটা মেঠো পথ রয়েছে। সেই পথ ধরে কিছুটা এগোলে ডান দিকে একটা ভাগাড় পড়ে। ওটা পেরিয়ে গেলেই রমেনবাবুদের নিজেদের গ্রাম গোবিন্দপুরে প্রবেশ করা হয়। গ্রামের ভেতরের পথ মিনিট 20 হাঁটলেই নিজের বাড়ি পৌঁছান। আজ কেউ যেন পৃথিবীর বুকে জ্যোৎস্না ঢেলে দিয়েছে। আকাশ পরিষ্কার, তারায় তারায় ছয়লাভ। সারি সারি সারস সরোবরের খোঁজে সাঁই সাঁই করে আকাশের বুকে উড়ে যাচ্ছে। কয়েকটা দলছুট সারস দিশেহারা হয়ে বা উন্মত্তের ন্যায় দলে ফেরার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে। হালকা কুয়াশা আর শিশিরে ভেজা মেঠো পথ যেন শেষ হয় না। দূরে দূরে রেলের জন্য লাল নীল সিগন্যালিং আলো ছাড়া কাকপক্ষীর দেখা নেই। নিঝুম রাত, ফুরফুরে হাওয়া বইছে। স্টেশন থেকে বেরিয়ে মূল রাস্তা টপকে মেঠো পথ ধরে কিছুটা এগোলেই বিশাল মাঠ। জ্যোৎস্নার আলোয় ধুধু মাঠের বহু দূর দেখা যায়। রাত যেন সাঁই সাঁই করছে। দূরে দূরে গ্রামের বহু পুরনো বটগাছগুলো থেকে পেঁচার আর্তনাদ যেন নীরবতা ভাঙছে। ক্ষেত থেকে ধান উঠে গেছে। এখন জমিতে শুধু ধানের শুকনো গোড়া রয়েছে। ওই ফাঁকা জমিতে খত মানে জৈব সার ফেলা হয়েছে। ওই খতের স্তূপের উপর এক বিশেষ ধরনের পাখি বাসা বানায়, যাকে গ্রাম্য ভাষায় বলা হয় ট্যাঁ ট্যাঁ পাখি। ওদের কাছাকাছি ওরা মানুষ বা ওদের ডিম খেকো জন্তু বা সরীসৃপ দেখলে ওরা লেজ মাটিতে ঝাপটা দিয়ে শত্রুকে নিজের দিকে আকর্ষণ করে। এতে ওদের শত্রুরা দিগ্ভ্রান্ত হয়ে ট্যাঁ ট্যাঁ পাখিকে তাড়া করে। এভাবেই ওরা ডিম বা সদ্য জন্মানো বাচ্চাদের বাঁচায়। এই পাখি যেখানে ডিম পাড়ে ওখান থেকে দূরে বসে ডিম বা বাচ্চাদের উপর নজরদারি চালায়। পাখিগুলো দূরে এমনভাবে বসে থাকে, আমি আপনি দেখলে ভাবব হয়তো ওখানেই ওদের বাসা। গিয়ে দেখবেন ওখানে বাসা নেই। পাখিটা চট করে উড়ে গিয়ে অন্যত্র বসবে। মনে হবে যেখানে উড়ে গেল হয়তো ওখানেই বাসাটা, কিন্তু না, সেখানেও নেই। এইভাবে ট্যাঁ ট্যাঁ পাখি শত্রুকে বিভ্রান্ত করে ওদের আগামী প্রজন্মকে বাঁচানোর চেষ্টা করে। যদিও বা এখন বহু ফসলি চাষের ফলে এদের বংশ বিপন্ন। এখন এই ট্যাঁ ট্যাঁ পাখি বিলুপ্ত প্রায় প্রজাতির মধ্যে পড়ে। রমেনবাবুদের পায়ের কাছে ওই ট্যাঁ ট্যাঁ পাখি এসে ডাকতে শুরু করল। ভয়ে গঙ্গাধর বাবাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে পড়ে। ছেলেকে আঁকড়ে ধরে রমেনবাবু বলছেন, ভয় পাস কেন? এ তো ট্যাঁ ট্যাঁ পাখি, ও মানুষ দেখলে এমন করে। গঙ্গাধর বলে, বাবা দেখো, দূরে কেমন এক টুকরো জায়গা কালো কিছু হয়ে মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে রয়েছে। কালো কিছুটাকে দেখে রমেনবাবুও থমকে দাঁড়ালেন। কাঁধ থেকে ব্যাগ নামিয়ে বিস্ফারিত চোখে দেখার চেষ্টা করছেন কি জিনিস ওটা, কেমন বারবার নড়ে উঠছে। ছেলেকে অভয় দেওয়ার জন্য বললেন, ও কিছু না, গ্রামের কালো ষাঁড়টা হবে। ধানের গোড়া চিবোচ্ছে হয়তো, চল ওদিকে তাকানোর দরকার নেই, আমাদের রাস্তা থেকে অনেকটাই দূরে রয়েছে। বাবা ছেলে আবার এগিয়ে চলে। আর চোখে দেখছেন ওই কালো বস্তুটা কি। প্রায় কাছাকাছি পৌঁছে রমেনবাবু একটু থমকে আবিষ্কার করলেন ওটা বুড়ো খেজুর গাছ। সম্ভবত এবারের ঝড়ে নুইয়ে পড়েছে। খেজুর গাছ দেখে এক প্রকার নিশ্চিত হতে গঙ্গাধর হাঁপ ছাড়ল। খোলা আকাশ ও ধুধু মাঠের মাঝ দিয়ে শুধুমাত্র দুজন মানুষ যাচ্ছে, আর কেউ নেই। কিছুটা পথ যাওয়ার পর গঙ্গাধর আবার থমকে দাঁড়িয়ে বলে, বাবা ওটা কি দাঁড়িয়ে? আবার রমেনবাবু থমকে দাঁড়িয়ে বড় বড় চোখ করে বললেন, ওটা তো খালপাড়ের তাল গাছ, ওর পাশ দিয়েই তো আমাদের রাস্তা। এখন খাল শুকনো, চিন্তা নেই, অনায়াসে পার করে যাব। এভাবেই
আবার কিছুটা পথ এগিয়ে যাওয়া। কিছুটা যেতেই 4টে শেয়াল কিছু একটা নিয়ে টানাটানি করছে আর দাঁত বার করে নিজেদের মধ্যে মারামারি করছে। রমেনবাবু ছেলেকে নিয়ে দাঁড়িয়ে পড়লেন। শেয়ালগুলো গর্জন করতে করতে রমেনবাবুদের দিকে তেড়ে আসতেই রমেনবাবু জমি থেকে বড় বড় মাটির ডেলা তুলে শেয়ালগুলোর দিকে ছুঁড়ে মারলেন আর কয়েক টুকরো মাটি ছেলের হাতে ধরিয়ে ছেলেকে এগিয়ে যেতে বললেন। ভয়ে শেয়ালগুলো পালিয়ে যায়। কদিন আগে গাঁয়ের কারুর গরু মারা গেছিল হয়তো, সম্ভবত শেয়ালগুলো টেনে হিঁচড়ে ওই গরুই খাচ্ছিল। এখনও মৃত পশুর অবশিষ্টাংশ পড়ে রয়েছে। তাল গাছের গোড়ার কাছাকাছি যেতেই গঙ্গাধর আবিষ্কার করে কেউ একটা সাদা কাপড় মুড়ি দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর দাও দাও করে ওর দুটো চোখ জ্বলছে। গঙ্গাধর বাবাকে আঁকড়ে জড়িয়ে ধরতেই রমেনবাবুও থতমত খেয়ে দাঁড়িয়ে পড়লেন। মনে মনে ভাবছেন, মহা জ্বালাতনে পড়লাম তো, একদম রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে। বেশ গম্ভীরতার সাথে রমেনবাবু বলছেন, তুই যেই হ না কেন আমার রাস্তা ছাড়, আমি তোর শত্রু নয়, আমি বাড়ি যাব। এই গভীর রাতে যেই তুই দাঁড়িয়ে থাক না কেন আমার পথ ছাড়। রমেনবাবুর কথায় কোনো গুরুত্ব না দিয়ে ঠায় দাঁড়িয়ে রয়েছে। চোখ যেন লাল আলোয় নিবু নিবু করছে, কোনো মতেই সরছে না। এদিকে আবার কিছু একটা মিনমিন শব্দে বাঁশি বাজাচ্ছে মনে হচ্ছে। রমেনবাবু ছেলের হাত ধরে মেঠো পথ ছেড়ে দূর থেকে পাশ কাটিয়ে খালটা পার করার চেষ্টা করছেন। খাল পার করতে করতে খেয়াল করলেন ওটা কিছু না, ওটা বকতাড়ানো ভূতরূপী মুখোশ, যাকে বলে কাকতাড়ুয়া। ওর গোড়ায় ধানের বীজ ফেলা হয়েছে চারা তৈরির জন্য, আর জলজল করছিল রঙিন প্লাস্টিক কাগজ। জ্যোৎস্নার আলোয় জলজল করছিল। ছেলের হাত ধরে শুকনো খাল পার করলেন রমেনবাবু। কোনো প্রকার খাল পার করার পর গঙ্গাধররা রসুলপুর গ্রামের ভিতর প্রবেশ করে। গাঁয়ের কুকুরগুলো যেন মৃতের ন্যায় ঘুমিয়ে রয়েছে। অন্য সময়ে রমেনবাবু রাত বিরেতে ফিরলে এই রসুলপুর গাঁয়ের কুকুরগুলো ঘেউ ঘেউ করতে করতে তেড়ে আসত, আর আজ সব কেমন শান্ত। এমনটা হওয়ার কথা নয়। তাহলে কি কুকুরগুলো কাছে পিঠে কোথাও নেমন্তন্ন বাড়ির এঁঠো খেয়ে ওখানেই ঘুমিয়ে পড়ল? এসব ভাবতে ভাবতে রসুলপুর গাঁয়ের ভেতরের মেঠো পথ ধরে পিতা পুত্র হাঁটছেন। ছোট্ট রসুলপুর গ্রাম পার করার পর আবার পড়ল একটা খাল। গাঁয়ের গা ঘেঁষেই খাল, বর্ষার জলে পুষ্ট খাল, তাই গ্রামবাসীরা শুকনো খালটার নাম রেখেছেন বর্ষা খাল। ভাঙাচোরা সাঁকোর কাছে আসতেই রমেনবাবু হকচকিয়ে যান। ঠিক সাঁকোর পাশেই একটা লম্ফ জাতীয় আলো জ্বলছে। কি করা যায়? এইসব ভাবতে ভাবতে ছেলের হাত শক্ত করে ধরে সাহসের সাথে রমেনবাবুরা এগিয়ে চললেন। ছেলে গঙ্গাধর ভয় পেলেও রমেনবাবু সাহস জোগালেন। গঙ্গাধরের গায়ে মন্ত্রপুত সুরক্ষা দেওয়া আছে। ভূত, প্রেত, ডাইনি, যক্ষ কেউ গঙ্গাধরের ধারে কাছে আসতে পারবে না। বাবার মুখ থেকে অভয়বাণী শুনে গঙ্গাধর বুক ফুলিয়ে এগিয়ে গেল সাঁকোর দিকে। আর চোখে দেখছে দুটো মাটির হাঁড়ি বসানো, একটায় প্রদীপ রয়েছে আর একটায় প্রেত ভাত দেওয়া। প্রেত ভাতের হাঁড়িটা খালি, সম্ভবত প্রেত ভাত খেয়ে গেছে। এখন রমেনবাবু বুঝতে পারছেন কুকুরগুলো কেন আজ ঘেউ ঘেউ করে তেড়ে এলো না। সব কটা পেট ভর্তি করে শ্রাদ্ধ বাড়ি খেয়ে লম্বা ঘুম দিচ্ছে। পিতা পুত্র অতি সন্তপর্ণে ভাঙাচোরা সাঁকো পার করে একটু এগোতেই দূরের ওই বটগাছ পড়বে। বিশাল বড় বটগাছ, বহু বছরের পুরনো বটগাছ। রমেনবাবুর দাদু ঠাকুরদার আমলের চেয়েও পুরনো। রমেনবাবু তাঁর ছোটবেলা থেকে এই বটগাছকে পরিধি বিস্তার করতে দেখছেন। অজস্র তার ঝুরি, কোনটা আসল মূল আর কোনটা ঝুরি মূল আপনি আমি ধরতে পারবো না।
এই বটগাছের তল দিয়ে অন্য গাঁয়ে যাওয়ার রাস্তা রয়েছে। দিনের বেলা গা ছমছম করে। গাঁয়ের লোকেরা সন্ধ্যার পর এই পথ ভুলে যায়। ভয়ে কেউ পা মারায় না। কদিন আগেই তো লক্ষ্মীপুরের গাঁয়ের মোড়লের সেজ ছেলেকে পেতনি ধরেছিল। হারু গুনিন পেতনি তাড়াতে গিয়ে জানল পেতনিটা এই বটগাছে থাকে। একা মোড়লের ছেলেকে পেয়ে ওর কাঁধে চেপে মোড়লের বাড়ি গেছিল। বহু কষ্টে হারু কাকা ওকে তাড়িয়েছে। পেতনিটা সেদিন কাঁদতে কাঁদতে আবার বটগাছে ফিরে এসেছে। তাই দেখতে সেদিন গাঁ উজাড় হয়েছিল। বটগাছের কাছে পৌঁছতে তখনও প্রায় 200 মিটার। কেউ যেন ক্যাঁ 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 করে ডাকছে, আবার কখনো চ্যাঁ চ্যাঁ চ্যাঁ, এভাবেই বিদঘুটে সব ডাকে ডাকছে। রমেনবাবু বিলক্ষণ বুঝতে পেরেছেন এ পেতনির ডাক। হতে পারে বটের ঝুড়ি ধরে ঝুলছে, নয়তো খেলছে, প্রেত ভাত খেয়ে মহানন্দে আছে। ছেলের হাত শক্ত করে ধরলেন রমেনবাবু। ছেলেকে কোনো সাড়া শব্দ করতে বারণ করলেন। প্রায় বটগাছের কাছে পৌঁছে দেখলেন তাঁর আশঙ্কা সত্যি। পেতনিটা বটের ডালে ও ছোট ছোট বটের ঝুড়ি ধরে দোল খাচ্ছে। ধবধবে সাদা জ্যোৎস্নার আলো বটের ডালের ফাঁক গলে নিচে যেন চুইয়ে পড়ছে। টিপ টিপ কুয়াশা বটের খসে পড়া শুকনো পাতায় পড়ছে। কখনো কখনো কাঠবিড়ালি ঝরঝর করে নিচে নেমে আবার ঝুড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে। সে এক শিহরণ জাগানো অনুভূতি। দূর থেকে ছেলেকে নিয়ে বেশ করে পর্যবেক্ষণ করে বুঝলেন পেতনিটা বটগাছের নিচ দিয়ে যাওয়ার রাস্তা থেকে অনেকটা দূরে রয়েছে। মুখটা অন্যদিকে ঘুরিয়ে বসে আছে। সেই সুযোগে পা টিপে টিপে পেরিয়ে গেলেই বিপদ মুক্ত। বাবা ছেলে তাই করতে করতে এগোচ্ছে। একটু আধটু মচমচ আওয়াজ হচ্ছে যখন শুকনো বটের পাতায় পা পড়ছে তখন। বিপত্তিটা বাঁধল বুনো শিয়ালকে নিয়ে। রাতের শেষ প্রহরের ডাক হুক্কা হুয়া করতে করতে ডেকে উঠল। এক শিয়াল ডাকলে সব শিয়াল সুর ধরে। তখনই পেতনিটা শটান রমেনবাবুদের দিকে ঘুরে পা দোলাচ্ছে। সে কি পা দোলানি, হাড় হিম করা অনুভব। মানুষের উপস্থিতি টের পেয়ে পেতনিটা আবার সেই বিকট ও ভুতুড়ে ডাক ডাকতে ডাকতে এ ডালে ও ডালে, এ ঝুড়িতে ও ঝুড়িতে লাফালাফি শুরু করে। নির্ভীক রমেনবাবু ছেলের হাত শক্ত করে ধরেছেন। গঙ্গাধর ভয়ে কাঁপছে। এমন সময় দূরের ঝুড়ি ধরে সজোরে ধেয়ে আসছে পেতনিটা। রমেনবাবুদের দিকেই ধেয়ে আসছে। রমেনবাবু ঈশ্বরের শরণাপন্ন হয়ে ভাবছেন, আজ মন্ত্রের শক্তি বেশি না পেতনির শক্তি বেশি সেটা দেখার দিন। হয় মৃত্যু নয় জয় নিশ্চিত। প্রায় ঘাড়ে এসে পড়বে। এমন সময় কেউ যেন পেতনিটাকে ছিটকে দূরের জঙ্গলে ফেলল। অমনি পেতনিটা নাটকীয়ভাবে নাকে কান্না জুড়ল। হ্যাঁ 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 মে 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 খে 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 ইত্যাদি সব ডাক। রমেনবাবু বুকে একরাশ সাহস সঞ্চয় করে ছেলের হাত শক্ত করে ধরে হারু কাকাকে অশেষ ধন্যবাদ জানিয়ে এগিয়ে চললেন। তখন ওই পেতনিটা মরা কান্না কাঁদছে আর পিছন পিছন এডাল ওডালে লাফ দিতে দিতে এগিয়ে আসছে, কিন্তু কাছে আসার সাহস দেখাচ্ছে না। বটগাছের নিচ থেকে বেরিয়ে রমেনবাবুরা অনেকটা পথ চলে এসেছেন। ঘুরে দেখেন পেতনিটা কিছু করতে না পেরে দূরেই গাছের ডালে লাফালাফি করছে। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। হাঁপ ছেড়ে বাঁচলেন রমেনবাবুরা, কিন্তু বিপদ এখনো কাটেনি। বিশাল মাঠ পার হওয়ার পর আর একটু দূরেই একটা রাস্তা রয়েছে।
ওই রাস্তার দুধারে উচ্চ নিচ দুই জাতের শ্মশান পড়বে, তারপর ভাগাড়, ভাগাড় পার করলেই নিজের গাঁ। দুই শ্মশানের প্রায় কাছাকাছি এসে গঙ্গাধর রমেনবাবুকে জিজ্ঞেস করছে, বাবা, শ্মশান কোনটা? রমেনবাবু বাঁ দিক দেখিয়ে বললেন, এইটা। নিজেদের শ্মশানের দিকে তাকাতে তাকাতে মেঠো পথ ধরে এগোচ্ছে পিতা পুত্র। আকাশে ঈষৎ লাল আভাযুক্ত চন্দ্রের আলোর ফোয়ারা ছড়িয়ে, সম্ভবত আর কিছুক্ষণের মধ্যে ভোরের আলো ফুটবে। অকস্মাৎ কেউ যেন বাঁ দিকের শ্মশানে কাঁদছে। আয় 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 গঙ্গাধর, ওরে গঙ্গাধর, দেখ দেখ আমি তোর দাদু গঙ্গাধর, ওরে গঙ্গাধর রে, দেখ দেখ আমি তোর দাদু, আমার পা দুটো কেমন পুড়ে যাচ্ছে, গঙ্গাধর আমাকে নিয়ে যা, ঘরে নিয়ে যা, দেখ রে গঙ্গাধর, দেখ। হারুগুনির মন্ত্র বলে আমার বুকে পেরেক পুঁতে আমায় আটকে রেখেছে, আমি মিথ্যে বলছি না রে, দেখে যা, দেখে যা গঙ্গাধর, দেখে যা। শ্মশানের বড় আম গাছের উত্তর দিকের মোটা ডালে মোটা পেরেক পুঁতে আমাকে আটকে রেখেছে হারুগুনিন। আমার বুক ফেটে যাচ্ছে রে গঙ্গাধর, তোর বাবা রমেনের কথায় হারুগুনিন আমার এই দশা করেছে। আমি আমার ছেলের কাছে যাব, আমার নাতির সাথে খেলবো, গঙ্গাধর, ওরে গঙ্গাধর, দেখ দেখ তোর পথে দুটো শেয়াল দাঁড়িয়ে, ওরা তোর ঠাকুমা আর আমার ভাই কচুর, ওরা আমাকেও ছুঁতে পারছে না, আমি মরে গেলাম রে গঙ্গাধর, আমার প্রাণ বাঁচিয়ে নে, তুই বাঁচিয়ে নে, আমার প্রাণ বেরিয়ে গেল রে গঙ্গাধর, আমার ডাকে একবার সাড়া দে, তুই সাড়া দিলেই আমার মুক্তি, একবার আমার নাম ধরে ডাক, ওরে গঙ্গাধর, একবার পেছনে ঘুরে দেখ, কে কে তোর পেছনে ছুটছে তাদের দেখ, ওরা সবাই আমার সাথে বাড়ি ফিরতে চায়, ওরে গঙ্গাধর, তোর দাদু হয়ে আমি তোর পায়ে পড়ি, তুই আমায় এই আম গাছ থেকে পেড়ে কুঁকড়ে নিয়ে যা। এই ধরনের মরা কান্না শুনে গঙ্গাধর ভয়ে তার বাবাকে বলছে, বাবা, কে ডাকছে গো? এমন নাকে কান্না করতে করতে আমার নাম ধরে ডাকছে, হারুগুনিনের নামও নিচ্ছে, বলো না বাবা, কে সে? রমেনবাবু বলছেন, একদম সাড়া দিবি না, কারোর ডাক নয়, ও গায়ে যাত্রা হচ্ছে, ওই যাত্রার পাঠ তাই শোনা যাচ্ছে, পেছনে একদম ঘুরে তাকাবি না। গঙ্গাধর বলছে, কিন্তু বাবা, আমার নাম হারুদাদুর নাম যাত্রায় নিচ্ছে কেন? রমেনবাবু বলছেন, ওসব পরে বলবো, এখন পা চালিয়ে বাড়ি চল, সব বলবো, আর একটু পথ, গায়ের ভেতর এক্ষুনি ঢুকে পড়ব। বাবার সাথে সমান সমান পা চালিয়ে গায়ের ভেতরে প্রবেশ করছে গঙ্গাধর, যদিও বা ওই ভাগাড়ের কাছে কোনো উৎপাত ছিল না। নিজের গায়ের ভিতর ঢুকতে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন রমেনবাবু, আরও দ্রুত পা চালিয়ে ঘরে চলেছেন। এমন সময়
নিজের ঘরের বাঁকের দিকে ঘুরতেই কিছু একটা চড় করে ধীরেন্দার বেড়া টেনে রাস্তায় ফেলে গায়েব হয়ে গেল। স্ত্রীকে ডাক দিতে তিনি ঘুম থেকে উঠে দরজা খুলে অবাক হলেন। এত রাতে তোমরা? কোনো বিপদ হয়নি তো? স্ত্রীকে এক কথায় উত্তর দিলেন রমেনবাবু, না, তুমি কেমন আছো? স্ত্রী বললেন, আমি ভালো আছি। সদর দরজা বন্ধ করতে করতে রমেনবাবুর স্ত্রী বলছেন, এত রাতে কেউ আসে এভাবে? যদি কোনো বিপদ হতো? রমেনবাবুর ছেলে কিছু বলতে চাইছিল, কিন্তু রমেনবাবু চোখ টিপে দেওয়ায় রমেনবাবুর ছেলে কিছু বললেন না। পিতার উদ্দেশ্য বুঝতে পেরে চুপ হয়ে যায়। পিতা পুত্র জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে ঘুমোতে যায়। জানালার ধারে দাঁড়িয়ে বাইরের জ্যোৎস্নার অপরূপ সৌন্দর্য দেখছেন রমেনবাবু। তাঁর হাতে সিগারেট ধরা, মনে মনে পথস্মৃতিগুলো আওড়াচ্ছেন। এমন সময় একটা কাল পেঁচা জানালার সামনে এসে চ্যাঁ চ্যাঁ করে জল চোখে রমেনবাবুর দিকে তাকিয়ে রমেনবাবুও ছট করে জানালার বন্ধ করে ঘরে ছুটলেন। আর ঘুম হলো না। সকালে হারু কাকাকে কলকাতার রসগোল্লার হাঁড়ি হাতে ধরিয়ে রমেনবাবু বললেন, ধন্যবাদ কাকা তোমার মন্ত্র শেখানোর জন্য। যতদিন তুমি বাঁচবে ততদিন কলকাতা থেকে গ্রামে এলে তোমার জন্য কলকাতার রসগোল্লা এনে খাওয়াবো। বয়সের ভারে জর্জরিত হারু কাকা চোখ কপালে তুলে বললেন, কেন রে, আমি তোর জন্য কি করেছি? রমেনবাবু বললেন, সে কি ভুলে গেলে? ওই ভূত তাড়ানোর মন্ত্র তুমি শিখিয়েছ। তোমার শেখানো মন্ত্র বলে আজ বেঁচে ফিরেছি। বাবা শ্মশান থেকে আমাদের ডাক দিচ্ছিল, আমরা বাবার ডাক শুনিনি। হারু কাকার কথাগুলো মনে পড়েছে। হারু কাকা বলছে, তোর বাবা পাক্কা ভূত হয়েছে। জীবদ্দশায় যেমন হম্বা চুম্বা দেখাতো, মরার পরেও তাই আছে। যে পেরেকে পুঁতেছে সারা জীবন ওখানেই থাকবে। আর শোন, তুই সন্ধ্যায় এসে ওই রক্ষা কবচ মুক্ত করার মন্ত্রটা শিখে রাখবি। সব সময় রক্ষা কবচ জড়িয়ে চলাফেরা করা ঠিক নয়, শুধু বিপদের সময় ব্যবহার করবি। রমেনবাবু বললেন, আচ্ছা ঠিক আছে কাকা, আমি এখন আসি। হারু কাকা বললেন, আয় আয় বাবা আয়, ভালো থাকিস। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলবেন না। আপনাদের একটা মূল্যবান মন্তব্য আমায় গল্প পাঠে উৎসাহ যোগায়। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আবার কথা হবে গল্পের ছলে অন্য কোনো গল্পে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।